হ্যালো স্টুডেন্টস, তো আমি তোমাদের অনিকেত স্যার। দেখো, এর আগের দিন আমাদের এত দূর হয়েছিল, ঠিক আছে। আজকে আমরা এখান থেকে শুরু করব। তো দেখো, এই ধরনের যে অঙ্কগুলো সেগুলো তোমাদের পরীক্ষাতে প্রায়শই দেখা যায়। তো এই ধরনের আমি এর আগের দিন দুটো তিনটে করেছিলাম, আজকে আরো কিছু করাবো। তো দেখো, এবার আমাদের যে মেন চ্যানেল চ্যাম্প এডুকেটি, সেটাই আমাদের চ্যানেল। এখানে তোমরা এসএসসি জিডি বলো, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আরআরবি, এনটিপিসি ইউজি, জি গ্র্যাজুয়েট এবং এনটিপিসির সাথে সাথে আরআরবি, এএলপি, গ্রুপ ডি, ঠিক আছে, ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, পিএসসি মিসলেনিয়াস, তো সব কিছুরই কিন্তু আমাদের এখানে কোচিংয়ের ব্যবস্থা আছে। তোমরা চাইলে ভর্তি হতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে তোমরা যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু পরেই পেয়ে যাবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এবং পার্সেন্টেজের টা তোমাদের ভিডিও ডেসক্রিপশনে পার্সেন্টেজের প্লে লিস্ট থাকবে। যারা এর আগের ক্লাসগুলো দেখোনি, তারা তোমরা ওই প্লে লিস্টের থ্রু দিয়ে প্রথম থেকে একদম ক্লাসগুলো কিন্তু দেখতে পাবে। এবং ভিডিও ডেসক্রিপশন করলে তোমরা পার্সেন্টেজের প্লে লিস্টের লিঙ্ক পাবে। সাথে সাথে আমি পিন কমেন্টেও প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। আর সাথে সাথে তোমাদের আমাদের ফেসবুক পেজ এবং তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি দিয়ে দেবো। সেখানে থ্রু দিয়ে তোমরা যোগাযোগ করতে পারো এবং ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করবে। তার সাথে সাথে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমরা আর এরকম ভিডিও আরও আনতে পারি। দেখো, বেতিয়া শহরের জনসংখ্যা 5500 ছিল। যদি পুরুষদের জনসংখ্যা 11% হারে বৃদ্ধি হয়, মহিলাদের 20% বৃদ্ধি হয়, তাহলে জনসংখ্যা এত হয়। আচ্ছা, এদের থেকে এখানে এর আগের দিন কি বলেছিলাম, এই দুটোকে বিয়োগ করো, তাহলে এটা হবে কত? 830। কতর উপরে বৃদ্ধি? 5500-র উপরে বৃদ্ধি। তিনটে 100, এই দুটো কাটলাম। পার্সেন্টেজ মানে এখানে যেহেতু পার্সেন্টেজ বলছে, পার্সেন্টেজ আমি বৃদ্ধিটাকে বার করে নিই। তাহলে এখানে 11, এখানে 580, 166, ঠিক আছে। এইবার এইটা দিয়ে কি কাটবে? এইটা দিয়ে কাটবে না। সুতরাং আমি এটাকে জাস্ট 11 দিয়ে থাকলো, এই 11টাকে আমি এদের সঙ্গে গুণ করবো, মানে 11 গুণ করলে 121। এটা কি হলো? এটা মেল, ঠিক আছে। পার্সেন্টেজ আমি বাদ দিয়ে দিচ্ছি, পার্সেন্টেজ আমি এখানে লিখবো না। আবার এই যে এই এর সঙ্গে 11 গুণ করলে 220, জাস্ট একবারে গুণ করে লিখলাম। এইবারে এইখানে এই যে 166 যেটা পেলাম, সেইটা আমি এইখানে বসিয়ে দেবো। এইবার আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করবো। এটা কত হবে? 54, ঠিক আছে। আর এইটা কত হবে? 45। তাহলে এটা কত হবে? 9 দিয়ে কাটলে 6, আর এটা 5, ঠিক আছে। এখান থেকে আমি উত্তর পেয়ে গেলাম। এবার শহরে মহিলাদের জনসংখ্যা, তাহলে এইটা ফিমেল ছিল। তাহলে প্রথমে এই যে এই 11, এই 11-র ভ্যালু দেওয়া ছিল 5500। তাহলে এই যে 5-এর মানে এই যে টোটালটা, অর্থাৎ এই যে টোটাল ইউনিট, এই টোটাল ইউনিটের ভ্যালু দেওয়া ছিল হলো 5500। তাহলে এখান থেকে 5-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 5-এর ভ্যালু কত হবে? 2500। দেখো, নেক্সট কি বলেছে, যে একটি শহরে 800 জন পুরুষ, 750 জন মহিলা, যদি পুরুষদের সংখ্যা 40% বৃদ্ধি হয় এবং মোট জনসংখ্যা 10% বৃদ্ধি হয়, মহিলাদের জনসংখ্যার উপর কত পার্সেন্ট প্রভাব পড়বে? আচ্ছা, এই বৃদ্ধি যদি দুটোরই সমান হতো, ঠিক আছে, মানে দুই ক্ষেত্রেই সমান হতো, তাহলে আচ্ছা, এইখানে যেহেতু আলাদা আলাদা আছে, সুতরাং এটাকে এইভাবে তৈরি করো। এখানে মেল লেখো, এখানে ফিমেল লেখো, ঠিক আছে। এটাও অ্যালিগেশনের মাধ্যমে আমরা করবো। দেখো, পুরুষদের জনসংখ্যা আছে, এখানে বলেছে 800 আর 750। তাহলে এটাকে আমি ভেঙে 80:75 করে লিখতে পারি। বা যেহেতু আমরা রেশিওর আকারে লিখছি, সেই জন্য রাসারে কিন্তু লিখতে পারবো না। আচ্ছা, এইটা কাটলে হবে 16, আর এটা কাটলে পাবো কত? 15, ঠিক আছে। এইবার এটা কত? 40% বৃদ্ধি। যদি বৃদ্ধি হয়, এখানে প্লাস হিসাবে লিখতে হবে সবসময়। এবং এইখানে টোটালে কত পার্সেন্ট বৃদ্ধি? টোটালে 10% বৃদ্ধি, ঠিক আছে। এবার আমরা এইটা বার করার জন্য কি করি? এটা যদি এক্স ধরে নেই, তাহলে আমরা লিখতে পারি, মানে এইটার সঙ্গে এইটাকে গুণ হবে, এইটার সঙ্গে এইটা গুণ হবে। এবার আর এর সঙ্গে এই দুটার যে যোগফল, সেইটা গুণ হবে। তাহলে যোগফল কত হবে? এটা হবে 310।
ইকুয়াল টু কি হবে? 310, না 711, হ্যাঁ 310, আর এদিকে কি হবে 640 ইকুয়াল টু 15x। আচ্ছা এইবার যেহেতু এদিকে মাইনাস আসছে, যেবার মাইনাস আসলে এটা মনে রাখবে, মাইনাস আসলে সবসময় ওখানে ডিক্রিজ হয়ে যায়, মানে 330/15, তাহলে -22। তাহলে এটা উত্তর কত হবে? -22। এই -22 কিন্তু আমাদের উত্তর। মাইনাস মানে হলো ডিক্রিজ হওয়া, এই যে ডিক্রিজ উত্তর চলে এসছে। তারপরে কি বলছে, একটি শহরে পুরুষ ও মহিলাদের সংখ্যা যথাক্রমে 800 আর 600। আচ্ছা এই অঙ্কটা তোমরা করবে এখন, এবং অসুবিধা হলে আমাকে কমেন্টে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে যোগাযোগ করতে পারো। দেখো একটি শহরে 60,000 জনসংখ্যা ছিল, যদি পুরুষ ও মহিলাদের জনসংখ্যা যথাক্রমে 16% ও 6%, মোট জনসংখ্যা 10% বৃদ্ধি পাবে। তার বৃদ্ধির পর পুরুষ ও মহিলাদের জনসংখ্যা কত ছিল? ঠিক আছে, এইটা হলো পুরুষ, ষাট হাজার। আচ্ছা এখানে দেখো, এটা করতে হবে না, একটা জিনিস বললো, এখান থেকে তুমি আমাকে একটা জিনিস তোমরা বলতে পারবে, এটা আমাদের করে দেখতে হবে না। আচ্ছা এখানে কত বলছে? মোট জনসংখ্যা 10% বৃদ্ধি পাবে। আচ্ছা মোট জনসংখ্যা যদি 10% বৃদ্ধি হয় তাহলে এটা কত হবে? 66,000 হবে। মোট জনসংখ্যা বৃদ্ধি পেলে কত হবে? 66,000। এটা আমাদের করে দেখতে, পরীক্ষায় দেখো, পরীক্ষায় সবাই করবে, আমাদের এটা করতে হবে না। সব জায়গার মানুষ সবাই অঙ্ক করবে না, ঠিক আছে? আমাদের চ্যাম্প এডুকেটিসের টিচাররা এটাকে অঙ্ক করে দেখবে না, জাস্ট অঙ্ক লজিক্যালি অঙ্কটাকে সলভ করে দেখো। 10% বৃদ্ধি পায় কত হবে? 66,000। তাহলে পুরুষ আর মহিলাদের জনসংখ্যা যাই হোক এর থেকে তো কম হবে, 66,000-এর থেকে তো কম হবে। দেখো পুরুষের সংখ্যায় 66,000-এর থেকে বেশি, পুরুষের সংখ্যা 66,000-এর থেকে বেশি, পুরুষের সংখ্যা 66,000-এর থেকে বেশি, সুতরাং একটা উত্তর হবে নান অফ দিস। এটা কিভাবে লজিক্যালি সলভ করলে, এটা আমাদের করে দেখতে হলো না। সুতরাং সব অঙ্ক যে সবার করতে হবে তার কোনো মানে নেই, পরীক্ষায় এরকম অঙ্ক থাকে। আচ্ছা এই সমস্ত অঙ্ক যেগুলো থাকে, এই সমস্ত অঙ্কগুলো তুমি অ্যালিগেশন দিয়েও করতে পারো, আবার 100 ধরে করলে সবচেয়ে বেটার হয়। দেখো টোটাল যদি 100 ধরো, তাহলে এখানে কি বলেছে যে পুরুষ আর মহিলা, পুরুষ হলো মেল আর ফিমেল। আচ্ছা এবার জনসংখ্যার 40% মহিলা, তার 60% মেল আর 40% মহিলা। আবার কি বলেছে যে 70% মহিলা, 50% পুরুষ বিবাহিত। তাহলে অবিবাহিত, আচ্ছা এটা ম্যারিড, এটা আনম্যারিড। আচ্ছা তাহলে কত পার্সেন্ট পুরুষ বিবাহিত? তাহলে 50% অবিবাহিত, মানে 30 জন অবিবাহিত, ঠিক আছে? 50%, এই যে 50%, আর 70% মহিলা, আনম্যারিড কত? 28। না স্যার 30%, এটা 30% আমরা বিবাহিত বলেছে, অবিবাহিত বলেছে। তাহলে এখানে কত হবে? 3 4 12। আমাদের লিখতে একটু ভুল হয়ে গেল। এটা হলো 30%, 30% মানে 12, আর এটা হলো 50%। এইবার কত হবে? 30 আর 12 যোগ করে দাও, কত হবে? 42। তাহলে মোট জনসংখ্যা কত দিলাম? 100, তাহলে অবিবাহিত কত? 42%। দেখো একটি পরীক্ষায় 55% ছাত্র বিজ্ঞানে, 60% গণিতে, 20 জন উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে, কত শতাংশ উভয় বিষয়ে ব্যর্থ হয়েছে? দেখো উত্তীর্ণর ভ্যালু দিয়েছে, এখানে সবকিছু উত্তীর্ণের ভ্যালু দেওয়া আছে। যদি আমাকে ব্যর্থ বার করতে হয়
তাহলে আমি এটাকে কি করবো, এই প্রথমে এই দুটোকে যোগ করব, করে এটাকে বিয়োগ করে আবার 100 থেকে বিয়োগ করে দেবো। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 105। এইটার সূত্র হলো 55 প্লাস 60 মাইনাস 20। তাহলে এইখানে হলো 85। এইবার এই 85-কে 100 থেকে আবার বিয়োগ হবে, এইটাকে 100 থেকে আবার বিয়োগ করবে, কারণ কি বলেছে এখানে উত্তীর্ণ সংখ্যা বলেনি। এখানে যদি উত্তীর্ণ, আচ্ছা এইটা যে পার্সেন্টেজ বেরোলো এইটা হলো আমাদের যে পাস করেছে কতজন, ঠিক আছে, এইটা হলো পাস। তাহলে এইবার টোটাল, এটা হলো টোটাল 100 হলো টোটাল। তাহলে ফেল যদি বার করতে হয় এটা থেকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 15, যে 15%। আচ্ছা এইটা তোমরা করবে একই। আচ্ছা এইটা আমি করে দিচ্ছি আবার। একটি অফিসে 55% ব্যক্তি চা, 60% কফি, 45% উভয় টি পছন্দ করে, তাহলে কমপক্ষে একটি পানীয় পছন্দ করে এমন ব্যক্তির শতকরা হার কত? আচ্ছা দেখো, এইখান থেকে আমি কি পাবো, এইখান থেকে আমি পাবো যে এর আগে, আচ্ছা এর আগেরটা আমরা কি বলেছিলাম যে এখান থেকে আমি পাবো যে কতজন ব্যক্তি পছন্দ করে, তাহলে এইখান থেকে আমি উত্তরটা পেয়ে যাব। তাহলে এইখানে 60, উত্তর কত হবে 60 প্লাস 55 মাইনাস 45, তাহলে এটা উত্তর কত হবে 70। এই 70% কি করে, কমপক্ষে একটা পানীয় পছন্দ করে। আচ্ছা এইটা যদি আমি বোঝাতে যাই তাহলে আমরা কি হয়, এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করতে হয়। দেখো আমি আরো সহজে করে দিচ্ছি। ধরো একটা ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, এই একটা ভেন ডায়াগ্রাম, এইটা টি অর্থাৎ এবং এটা কফি, ঠিক আছে। এইবার এখানে কি বলেছে যে 45% ব্যক্তি উভয়টি পছন্দ করে, এখানে আমি লিখলাম 45। আচ্ছা এবার 55% ব্যক্তি চা, তাহলে এবার টোটাল বলেছে 55, তাহলে এইখানে কত হবে 45টা এর মধ্যে আছে, তাহলে এখানে কত হবে 10, ঠিক আছে। আবার দেখো এখানে 60% ব্যক্তি কফি, তাহলে 60% যে কফি চা, তাহলে এখানে 15 হলো এইখানে, কারণ এটা টোটাল বলেছে 60। তাহলে কমপক্ষে একটা পানীয় পছন্দ করে এমন ব্যক্তির হার কত? তাহলে কমপক্ষে একটা পানীয় কারা খাচ্ছে, এই যে কমপক্ষে একটা, মানে দুটোকে আমি ক্যালকুলেট করতে পারি। তাহলে এইটা দুটো, এই একটা এই একটা, তাহলে এই দুটো যোগ করা যাবে কত হচ্ছে 60 10 70। তো এটার মেন থিওরি হলো এই ভেন ডায়াগ্রামটার পেছনে, ঠিক আছে। এর আগেরটাও তুমি ভেন ডায়াগ্রাম বসে, কেউ যদি মনে করে এটা ভেন ডায়াগ্রাম, এটা আমি করে দিচ্ছি। দেখো এই যে একটা ভেন ডায়াগ্রাম, ঠিক আছে, এই একটা ভেন ডায়াগ্রাম। এবার এর যে ভ্যালু সেটা কত দিয়েছে দেখো, প্রথমে 20% ছাত্র উভয় বিষয়ে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ সবই বলেছে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ আমি ব্যর্থ দিয়েই করছি, লাস্টে 100 থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। আচ্ছা 20%। এবার ইকোনমিক্স একটা বলছে আর এটা রিজনিং, ঠিক আছে। এবার 20, তাহলে 35%, তাহলে এই দুজন, এইটা বলেছে 35, তাহলে এইটা যদি 35 বলে থাকে তাহলে 35 থেকে 20-কে বিয়োগ করা কত হচ্ছে 15, ঠিক আছে। আর এইখানে বলেছে 45% যুক্তিবিদ্যায় ব্যর্থ হয়, তাহলে 45% যদি ব্যর্থ হয় তাহলে এইখানে কত থাকলো রিজনিং 45, তাহলে 45 থেকে 20-কে বিয়োগ করে কত হয় 25, ঠিক আছে। তাহলে টোটাল ব্যর্থ কতজন হয় 45, 60%, 60 জন, মানে 60% এক কথা। তাহলে এটা কি হয়, ফেল হয়, ঠিক আছে। তাহলে পাস কত হবে 100 থেকে বিয়োগ করতে হবে, তাহলে টোটাল হলো 100, আর এটা ফেল, তাহলে পাস কত হবে 40, তাহলে পাস কত হলো 40।
এইভাবেও কেউ করতে পারে। ভেন ডায়াগ্রাম দিয়েও তোমরা করতে পারো। আচ্ছা, তিনটে যখন আসবে তোমরা কিন্তু ভেন ডায়াগ্রামটা ইউজ করবে, সবচেয়ে ভালো হয়। দেখো এইবার এখানে এটা আমি ভেন ডায়াগ্রাম দিয়ে করি যে 55% লোক চা, 64% লোক কফি, 380 জন লোক উভয় চা কফি পছন্দ করে, তাহলে সদস্যদের মোট সংখ্যা। আচ্ছা, এখানে কোনো একটা যেমন ডেটা মিসিং আছে, ঠিক আছে, আমাকে একটু দেখতে দাও ওটাকে। চা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ডেটা মিসিং নেই, চলো ঠিক আছে। দেখো এখানে কোন ডেটাটা দেওয়া আছে, মানে এই সমস্ত মিলে বলা আছে এইটা 55 আর এইটা 64। এইবার আমাকে একটা জিনিস বলো, এই 64-র মধ্যে এই পার্টটা রিপিট আছে, 55-র মধ্যে এই পার্টটা রিপিট আছে, তাহলে আমি এটা কি বলতে পারি যে 55 প্লাস 64। এবার এটাকে যদি আমি এক্স ধরে নেই, প্লাস 2x, ঠিক আছে, মাইনাস ইকুয়ালটা আমি কি লিখতে পারি 100, ঠিক আছে। সরি, না না, এক্স হবে না, ঠিক আছে, দাঁড়া একটু গন্ডগোল হয়ে গেল আমাদের। এক মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো, এইখানে আমরা কি লিখতে পারি যে 55 প্লাস 64। আচ্ছা, এইবার এইখানে কি হবে মাইনাস 99, তো মাইনাস এক্স মানে এটা 380, মানে এটা পার্সেন্ট হবে, ঠিক আছে, এইটা পার্সেন্ট, মাইনাস 380 ইকুয়াল টু 100। মানে এই যে 55x, এর থেকে 380 বিয়োগ হবে, এর থেকে 380 বিয়োগ হবে, ঠিক আছে, তারপরে এই যে এই টোটালটা মিলে তখন আমাদের কিন্তু 100% আসবে, ঠিক আছে। মানে এইখানে তখন আমার কি গুণ হবে, এইখানে 2 গুণ হয়ে যাবে তখন। আচ্ছা, এটা আমি একটু হোল্ডে রাখছি, এটা আমি একটু পরে করাচ্ছি, কোনো একটা ডেটা মিসিং আছে আমার। দেখো এইটা কি বলেছে যে 75% ছাত্র বিজ্ঞানে আর 60% হিন্দিতে উত্তীর্ণ হয়। আচ্ছা, সায়েন্সে এটা হিন্দিতে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো যে উত্তীর্ণ হয় দিয়ে দিয়েছে কিন্তু এখানে ব্যর্থ দিয়েছে, তাহলে 25% ব্যর্থ হয়, তাহলে উত্তীর্ণ হয় পাশ করে কতজন, 75 জন। তাহলে এইখানে আমি এই ভ্যালুটাকে রাখবো, এই 75, ঠিক আছে। এইবার আমি এখানে 75 রাখলাম, তাহলে কি বলেছে যে 75, তাহলে এইখানে আবার কি হবে, 0 হয়ে যাবে, এবং 60% কি হিন্দিতে উত্তীর্ণ হয়। দাঁড়াও এক মিনিট। এইভাবে না করে আমাদের একটু ঘুরিয়ে করলে ভালো হবে। আচ্ছা দেখো, এখানে আমরা ফেলটাই ধরে নিচ্ছি, তাহলে ক্যালকুলেশনে তোমাদের মাইনাসের ঝামেলা লাগবে না।
আচ্ছা, এটা আমি ধরে নিচ্ছি ফেল ধরেই করছি আমি, এটাকে ফেল হয়, ঠিক আছে। এইবারে কি হলো, যে এটা হলো আমাদের 25। আচ্ছা, এবার বলেছে সাইন, এইখানে কি বলছে যে 75% ছাত্র বিজ্ঞানে উত্তীর্ণ হয়, তাহলে কত পার্সেন্ট ছাত্র বিজ্ঞানে ইয়ে করে, মানে পাস করে, তাহলে এইটা 25ই হবে, তাহলে 25-এর মধ্যে আছে, তাহলে এইটা 0 হবে। আচ্ছা, হিন্দিটা দেখো যে 40% হিন্দিতে উত্তীর্ণ হয়, সরি 60% উত্তীর্ণ, তাহলে ফেল করে কতজন, 40। তাহলে টোটাল কত ফেল করেছে, টোটাল ফেল করেছে 65, মানে তাহলে পাস করেছে কত, অর্থাৎ এই যে এই দুজন, এইটা কিন্তু টোটাল ফেলের সংখ্যা, তাহলে পাস করেছে কত, 35। ঠিক আছে, পাস করেছে তাহলে কত, 35। তাহলে পাস যদি 35 করে থাকে, তাহলে এখানে বলেছে যদি 240 জন উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়। আচ্ছা, এইবার তাহলে আমাকে একটা জিনিস বলো এখান থেকে, উভয় এই যে এইখানে যে টোটাল যে ইয়েটা আমাদের যে মানে ইয়েটা দিয়ে দিয়েছে, না এত কিছু করতে হবে না তো এখানে, এখানে আমাদের একটু একটা মিসিং, একটা জিনিস মিস করার জন্য দেখো কত বড় মিস্টেক হয়ে যায়। এখানে এত সোজা দিয়ে দিয়েছে, আমি লক্ষ্য করিনি, এত বড় করতেই তো হবে না, ওই জন্য অঙ্ক ঘেটে যাচ্ছে শুধু। কোনো কোনো সময় একটা ডেটা মিসিং হওয়ার জন্য এরকম হয়। দেখো এখানে কি বলেছে যে 240 জন উত্তীর্ণ হয়, ঠিক আছে। এখানে জাস্ট তুমি এটা করো 75 প্লাস 60। আচ্ছা দেখো এখানে 25% ব্যর্থ হয়, তাহলে পাস করেছে 75%, তাহলে 60 জন উভয় বিষয়ে উত্তীর্ণ হয়, তাহলে এই 60-এরই ভ্যালু দেওয়া আছে 240, ঠিক আছে। তাহলে 100-এর ভ্যালু কত হবে, 400। এইটুকু অঙ্ক ছিল, আমরা কত ভেন ডায়াগ্রাম বা মাকে কি করেছিলাম এটাকে। সুতরাং এই সমস্ত অঙ্কে এইভাবে ডিল করতে হবে। একটা নির্বাচন, এবার এই অঙ্কগুলো দেখো খুব ভালো। একটি বিজয়ী 70% ভোট পায়, 16,000 ভোটে জয়ী হয়। আচ্ছা, 100 ভোট টোটাল যদি হয়, তারা যে উইন হয় এবং একজন একজন হারবে, তো অর্থাৎ একজন জিতবে একজন হারবে, তাহলে একজন একজন 70 পেলে অপরজন কত হবে, 30 পাবে। তাহলে এদের দুজনের গ্যাপ কত, 40। এইবার এই যে 40, এর ভ্যালু কত দিয়ে রেখেছে, এর ভ্যালু দিয়ে রেখেছে 16,000, তাহলে এই 100 ভ্যালু কত হবে, 40,000। দেখো একটি নির্বাচনে 2 জন প্রার্থী অংশগ্রহণ করে, বিজয়ী 80% ভোট পায়, 4200 ভোটে জয়ী হয়, মোট ভোটের সংখ্যা আছে। 2 জন প্রার্থী অংশগ্রহণ করে, ধরলাম টোটাল ভোট 100, যে উইন হলো, আর একজন একজন জিতবে একজন হারবে, অর্থাৎ একজন উইন হবে একজন লস হবে। একজন 80, যে উইন হচ্ছে সে 80% পাবে, অন্যজন কত পাবে, 20%। তাহলে এই যে 60, এই যে 60, এর ভ্যালু কত দিয়ে রেখেছে, 4200। তাহলে 1-এর ভ্যালু 7, তাহলে 100-এর ভ্যালু, এই 100-এর ভ্যালু যদি তাহলে কত হবে, 7,000। 7K দিয়ে রিমুভ করছি আমি। আচ্ছা, একটি নির্বাচনে এ মোট ভোটের 30% পায় এবং 500 ভোটে পরাজিত হয়। আচ্ছা, এবার একটা জিনিস বলো, যে ধরো 100 ভোট টোটাল ছিল, ঠিক আছে, এইটা এ, এটা বি, ঠিক আছে। এইবার এ মোট ভোটের 30% পায়, মোট ভোটের 30%, এবং তাহলে এ অপরজন পাবে 70, এ 30% পেলে অপরজন কত পাবে, 70% পাবে। তাহলে এইবারে কত ভোটে পরাজিত হয়, 40 ভোটে। তাহলে এইখানে এই যে 40 যেটা দেওয়া আছে, অর্থাৎ এই যে এ 40 ভোটে পরাজিত হলো বিয়ের থেকে, এই 40-এর ভ্যালু কত দেওয়া আছে, 500। তাহলে 100-এর ভ্যালু কত হবে, 1250। এইটা কিন্তু আমাদের উত্তর হবে। আচ্ছা, 2 জন প্রার্থী অংশগ্রহণ করে, তাহলে এইবারে
এদের মধ্যে কতজন অবৈধ বলছে? 20% অবৈধ। তাহলে ভ্যালিড মানে বৈধ, ইনভ্যালিড মানে অবৈধ। তাহলে 20% অবৈধ, 20 জন অবৈধ, তাহলে 80 জন বৈধ। ঠিক আছে, এটা ল্যাডারের মাধ্যমে করবো। এইবার বিজয়ী প্রার্থী মোট ভোটের, তাহলে বিজয়ী প্রার্থী তো ইনভ্যালিড ভোটের মধ্যে পাবে না, ঠিক আছে, ভ্যালিড ভোটের মধ্যেই পাবে। তাহলে মোট ভোট, অর্থাৎ এই 100 এর মধ্যে 48% পাবে। মোট ভোট ছিল 100, মোট ভোটের 48, তাহলে এইখানে কত থাকলো? 32। ঠিক আছে, তাহলে কত ভোটে জয়ী হলো? 80,000। তাহলে এই যে এই দুজনের গ্যাপ কত আছে? 16। এই যে 16 এর ভ্যালু দিয়ে রেখেছে 8,000, এই 16 এরই ভ্যালু হলো এইটা। তাহলে এখানে 100 ভ্যালু কত হবে? 50,000। আচ্ছা, এবার কি বলছে? একটি নির্বাচনে অমন এবং সুমন 2 জন প্রার্থী 20% কত হবে? আচ্ছা, এটা এটা আমি করে দিচ্ছি এটাও। আচ্ছা, এটা একই রকম অঙ্ক, এটা তোমরা করবে বাড়িতে। দেখো স্টুডেন্টস, একটা কথা বলে নেই কিছু, যে দেখো আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো আনি এবং পার্সেন্টেজের যে এই যে কনসেপ্টটা আমি দিচ্ছি, এরপরে যদি তোমরা আর একটা পার্সেন্টেজের উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ চাও, সেটাও আমরা আনতে পারি। এবং তার জন্য তোমাদের ভিডিওতে কিন্তু কমেন্ট করতে হবে, এবং এই ভিডিওতে আমাদের 100 লাইকস এবং 25 কমেন্টস কমপ্লিট হলে কিন্তু আমি নেক্সট পার্সেন্টেজের একটা আনবো। কনসেপ্টের মানে কনসেপ্ট বলতে পার্সেন্টেজের একটা পিওয়াইকিউ এর উপর আর একটা সিরিজ আনবো। তার সাথে সাথে তোমাদের যদি কোনো কিছু কোনো চ্যাপ্টারে তোমাদের সমস্যা থাকে বা বুঝতে পারোনি, সেই রকম হলে তোমরা কমেন্ট করতে পারো যে যে তোমরা অন্য টিচারের কাছে পড়েছো, হয়তো ভালো মতো বুঝতে পারোনি, বা কোনো শর্টকাট ট্রিক্স চাও, বা ক্যালকুলেশনের কোনো মেথড চাও শর্টকাট, তো সেই সমস্ত হলে তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো। তার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে আমি সেই ধরনের ভিডিও কিন্তু আমরা ইউটিউবে আনবো, ঠিক আছে। এবং আমাদের ফেসবুক পেজ এবং তার সাথে সাথে আমাদের যে প্লে লিস্টের লিঙ্ক, যেটা পার্সেন্টেজের, আচ্ছা আজকে যতটুকু পার্সেন্টেজ হলো, তার সাথে সাথে নেক্সট ডে এরপরে যে যে আমরা অর্থাৎ এর আজকের পরের দিনে আমরা করব, নেক্সট ডেতে আমরা করবো একটা পিওয়াইকিউ, অর্থাৎ আমরা যে 4 দিন বা 5 দিনে আমরা আনবো এই যে চ্যাপ্টার ওয়াইজ টপিক, তার সাথে সাথে নেক্সট যে 2 দিন বা 1 দিন থাকবে সেটাতে করবো আমরা পিওয়াইকিউ সলভ, সেটা ম্যাথ এবং রিজনিং বোর্ড। এইবারে যে আমরা পিওয়াইকিউ সলভ করবো, সেখানে সব রকম টাইপের অঙ্ক থাকবে, এবং সেটা কাদের জন্য কাজে লাগবে? তোমাদের আপকামিং যেন ডাব্লিউবিপিএসসি আছে, ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, এছাড়া আরও যে বিভিন্ন এক্সাম সেন্টার, সবগুলোর জন্যই কিন্তু এটা কাজে লাগবে। তো সুতরাং ভালো মতো প্রিপেয়ার করো, এবং তোমাদের কিছু যদি স্পেশাল চ্যাপ্টার কোনো করতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাও, এবং ভিডিওগুলোকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, তোমরা যদি স্পেশাল কোনো ব্যাচ নিতে চাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং ইউটিউবে যে আমাদের মহাভারত ব্যাচ, এই ব্যাচে কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে কিন্তু সমস্ত কিছু করানো হবে। এবং তোমরা ভেবো না যে ফ্রি অফ কস্ট বলতে এখানে কন্টেন্টের কোনো ইয়ে নেই, এখানে একদম ওয়ার্ল্ড ক্লাসের কন্টেন্ট দেওয়া হচ্ছে। দেখো, 2 জন প্রার্থী অংশগ্রহণ করে, 20 জন ভোটার ভোট দেয়নি। আচ্ছা, খুব সোজা এটাও। দেখো 100, কতজন ভোট দেয়নি? 20 জন ভোট দেয়নি, তাহলে 20% বাদ দিয়ে দাও, কত হলো? 80। এবার এর মধ্যে ভ্যালিড আছে, ইনভ্যালিড আছে, মানে বৈধ অবৈধ। তাহলে বৈধ কত? 72, মানে বৈধ বলছে 90%, মানে 10% অবৈধ, তাহলে 10%, তাহলে 10% অবৈধ মানে 8টা, তাহলে এখানে কত থাকে? 72টা। এইবার বিজয়ী প্রার্থীর নিবন্ধিত ভোটে, নিবন্ধিত ভোট মানে কি? নিবন্ধিত ভোট মানে মোটের নিবন্ধিত ভোট, তাহলে মোটের নিবন্ধিত ভোট মানে 40, ঠিক আছে। মোটের নিবন্ধিত ভোট, এটা কত? এটা কে পেলো? যে জিতেছে, অর্থাৎ যে উইন করেছে। আর যে হেরেছে সে কত পেলো? সে তার মানে এখান থেকে বাকি যেটা 32, ও পাবে হলো 32টা, ঠিক আছে। তাহলে এদের দুজনের গ্যাপ কত? 8।
এই 8-এর ভ্যালু কত দেওয়া আছে? 2400। তাহলে 100 এর ভ্যালু এখান থেকে কত হবে? 30,000, অর্থাৎ 30K। এই হলো উত্তর। দেখো, একটি নির্বাচনে দুটি প্রার্থী অংশগ্রহণ করে, 10% ভোটার তাদের ভোট দেয়নি, 10% ভোটার অবৈধ বলে ঘোষিত হয়, একজন প্রার্থী মোট ভোট আছে। এটা একই রকম হচ্ছে, এটা তোমরা করবে, ঠিক আছে? দেখো, এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো, এইটা তোমরা কিভাবে করবে। দেখো, এখানে দিয়েছে 2000 ভোট অবৈধ বলে ঘোষিত হয়, এর আগে পার্সেন্টেজ দেওয়া ছিল, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? এইবার এই সমস্ত ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, দেখো যে এখানে 100 আছে, 20% ভোটার ভোট দেয়নি, 20% ভোটার ভোট দেয়নি, তাহলে কত হবে? 80 হবে, ঠিক আছে? এবার বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% পায়। এবার এর মধ্যে 2000 যে ভোট, ঠিক আছে, এটা অবৈধ বলে ঘোষিত হয়, ঠিক আছে? তার মানে টোটাল থেকে কিন্তু আমাদের অবৈধ কিন্তু এমনি বাদ যাবে, ঠিক আছে? এবং 1200 বৈধ ভোটের 60% পায়। আচ্ছা, টোটাল বৈধ ভোটের, আচ্ছা এইখান থেকে 2000, আচ্ছা পার্সেন্টেজকে আমি এক্স ধরে নিচ্ছি এবার। তাহলে এইখানে থেকে কি বলছে, এইখান থেকে এর 60% পায়, তাহলে এর কত পায়? 60% পায়, তাহলে অপরজন কত পাবে? 40% পাবে। তাহলে এদের দুজনের গ্যাপ কত? 20%। তাহলে এই যে সংখ্যাটা, অর্থাৎ এই যে 80 এর যে 20%, তার হ্যাঁ সেইটাই হবে 1200, ঠিক আছে? তাহলে 80x মাইনাস 2000 এর 20% সমান সমান কি লিখতে পারি আমি? 1200। আচ্ছা, এবার 20%কে ভাঙলে কত পাওয়া যাবে? 1/5, 1/5 এখানে যে গুণ হলে কত হবে? 6000। আবার এই 6000 আর এই যে এদিকে মাইনাস ছিল 2000, এটা 8000 হয়ে যাবে। তাই x ইকুয়াল টু কত আসবে? 100। এইবার টোটাল যদি 100x হয়, তাহলে মোট ভোটার কত হবে? 10,000। আচ্ছা, এইবার এইটা আলাদা ধরনের টাইপ। দেখো, এর আগে আমি বলেছিলাম যে এটা নাম্বার লাইন দিয়ে করা হয়। তোমরা পার্সেন্টেজের যে প্রথম প্লে লিস্টে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেই প্লে লিস্ট থেকে তোমরা পার্সেন্টেজের যে ফার্স্ট ভিডিও সেগুলো অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? এইবার দেখো যে ও যখন 36% নম্বর পায়, 32 নম্বরে ব্যর্থ হয়, ঠিক আছে? আবার যখন 48% নম্বর পায়, তখন 64 নম্বর উত্তীর্ণ, মানে যা নম্বর দরকার এটা তার থেকে 32 কম, যা নম্বর দরকার তার থেকে 64 বেশি পেয়েছে। তাহলে এদের দুজনের গ্যাপ মানে 12%, ঠিক আছে? এই 12%-এর ভ্যালু কত? অর্থাৎ এদের যে দুজনের যোগফল, সেটাই 12%-এর ভ্যালু। মানে এদের এখানে কি এ কত কম পেয়েছে? 32 কম পেয়েছে। তাহলে আমি এটা কি লিখতে পারি? বিয়োগ হলো প্রকৃতপক্ষে এই 64 আর 32 বিয়োগ হলো, কিন্তু কেমন বিয়োগ হলো? এই 36 আর 48 বিয়োগ করে 12 পেলাম, কারণ এদের দুজনের গ্যাপ বলেছে। এবার 64 এ কত কম পেয়েছে? যা দরকার তার থেকে 32 কম পেয়েছে, তাহলে 64 মাইনাস মাইনাস 32, এইটা বলতে চাইছে। তাহলে 1%-এর ভ্যালু 8। এবার দেখো এখানে উত্তীর্ণ হওয়ার হার কত বলেছে? দেখো, 36% নম্বর পায়, 32 নম্বরে ব্যর্থ হয়। তাহলে এখান থেকে যদি আমি 36% বার করি, দেখো 36% যখন হয় তখন 32 নম্বরে ব্যর্থ হয়, তাহলে 32 নাম্বার মানে কত পার্সেন্ট সেটা আমি বার করলে পেয়ে যাবো। তাহলে 8 নাম্বার মানে যদি 1% হয়, তাহলে 32 নাম্বার মানে কত হবে? 4%।
32 নম্বর মানে কত হবে? 4% হবে। ক্যালকুলেশন শর্টেজ করার পদ্ধতি দেখো, 4%, তাহলে 36% প্লাস 4%, তাহলে কত হবে? 40%। এইটাই হলো আমাদের উত্তর। তো এইভাবে শর্টে কিন্তু আমাদের কাজ করতে হবে। পরীক্ষার হলে আমার অত দেখার টাইম নেই যে আমি প্রতিটা লাইন করে করে দেখতে হবে, ঠিক আছে? এখানেও দেখো তাই, 20 নম্বরে ব্যর্থ হয় এবং এত নম্বরে উত্তীর্ণ হয়, আর এদের দুজনের গ্যাপ 8%। 8% করো, 8%। এবার যেহেতু 44 মাইনাস মাইনাস 20 মানে যোগ হয়ে যাবে, 8%-এর ভ্যালু 64, তাহলে 1%-এর ভ্যালু 8। আচ্ছা, যখন সে 40% নম্বর পায় তখন 20 নম্বরে ব্যর্থ হয়, তাহলে 8-এর ভ্যালু যদি 1% হয়, তাহলে 20-র ভ্যালু কত হচ্ছে? 2.5। তাহলে এই যে 2.5 আর কত নম্বরে ব্যর্থ হয়? 40%। তাহলে 40 প্লাস 2.5 কত হবে? 42.5। একজন ছাত্র 20% নম্বর পায়, 30 নম্বরে ব্যর্থ হয়, এবং অন্যজন 32% নম্বর পায়, উত্তীর্ণ নম্বর হচ্ছে 42 নম্বর বেশি আছে। এদের দুজনের ইয়ে করো, 12%। এর ভ্যালু কত? 72। তাহলে 1% মানে কত? 6। আচ্ছা, এইবার দেখো কি বলেছে, 20% নম্বর পায়, 30 নম্বরে ব্যর্থ হয়। তাহলে আচ্ছা দেখো, 6%, 6 নম্বর মানে যদি 1% হয়, তাহলে আমি কি বলতে পারি, মানে 30 নাম্বার মানে কত পার্সেন্ট? 5%। তাহলে 20% যোগ 5% কত পার্সেন্ট? 25%। একজন ছাত্র 45% নম্বর পায়, তখন সে 24 নম্বরে ব্যর্থ হয়, অন্যজন 55% নম্বর পায়, 36 নম্বরে উত্তীর্ণ হয়। আচ্ছা, দেখো এইখানে 10%-এর ভ্যালু দিয়ে দিয়েছে হলো 60, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 6। তাহলে মোট নাম্বার কত হবে? 600। আচ্ছা, এবার উত্তীর্ণ, আচ্ছা নান অফ দিসও হতে পারে, কারণ এখানে আর একটা ভ্যালু বলেছে, দেখি এটা মেলে কিনা। তাহলে 6-এর ভ্যালু যদি 1% হয়, তাহলে এখানে এর, তাহলে 100-র ভ্যালু কত হবে? 100-তে পরীক্ষা, 100% আমি পরীক্ষা দিয়েছি, তাহলে 100-র ভ্যালু হবে 600। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস বলো, 6-এর ভ্যালু যদি 1% হয়, তাহলে এখানে 24-এর ভ্যালু কত হবে? 24-এর ভ্যালু হবে 4%। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 49%। তাহলে 49% হলো পাসিং নম্বর। তাহলে 49-এর সঙ্গে যদি আমি এই যে 1-এর পার্সেন্টের ভ্যালু 6, তাহলে 49-এর সঙ্গে যদি 6 গুণ করি, তাহলে আমার বেরিয়ে যাবে 5 নম্বর। কত হলো? তাহলে 294। এই 294 আর 600। দেখো সীমা তারা, আচ্ছা এইটা আর এক ধরনের অঙ্ক চলে আসলো। সীমা তার মোট আয়ের 5% ভ্রমণে খরচ করে, বাকির 20%, আচ্ছা দেখো কি দেওয়া আছে, বাকির 20% খাবারে খরচ করে, এবং তারপর সে 120 টাকা দান করে, তখনও তার কাছে 1400 টাকা অবশিষ্ট থাকে। আচ্ছা, মোট আয়ের 5% খরচ করে মানে 95% থাকে, 95/100 19/20। বাকির 20% খাবারে খরচ করে, এর 20% খরচ করে মানে ওর কাছে 80% থাকে, মানে 4/5। এবং তারপর সে 120 টাকা দান করে, 120 টাকা দান মানে এদিকে 120 মাইনাস হয়ে যাবে, এবং তারপরে কত বলছে? 1400 টাকা অবশিষ্ট থাকে। আচ্ছা, এটা কিন্তু সেই এক্স না যেটা তোমার এ থেকে চলে গেছে, কারো যদি এক্স শুনে দুঃখ লাগে তোমরা ওয়াই ধরতে পারো। আচ্ছা, এবার এই 120 যখন এদিকে যাবে, এটা 1520 হয়ে যাবে। ঠিক আছে, এটা কেটে যাবে, তাহলে 1520 মানে এক্স এর সাথে এদিকে 25 গুণ হবে, কিন্তু 1520/19।
এইটা যদি আমি কাটি কত পাবো 80, এটা কত হবে 2000। আচ্ছা, বৈশালী তার মোট আয়ের 24% খাবারে এবং 15%। আচ্ছা, এখানে তোকে দিয়েছে এবং কথাটা, এবং অবশিষ্টের, এই যে অবশিষ্টের 25%, ও 20%। আচ্ছা, এখানে আছে ও বিবিধ খরচে খরচ করে, বাকি অর্থ সঞ্চয় তার। আচ্ছা দেখো একটু, তাহলে প্রথমে যেহেতু এই যে এবং বলো, তাহলে এই দুটো যোগ করে দাও, এটা কত হলো 49%। তাহলে 49% খরচ করে, তার মানে অবশিষ্ট মানে 51%। ঠিক আছে, হলো। এবার কি বলেছে, 15%, সরি সরি, একটু মানে এটা হবে 61%, সরি আমাদের একটু ক্যালকুলেট, এটা হবে 39%, 39%। এটা ঠিক আছে, এই দুটো যোগ করলে 39%, এটা হবে 61%। অবশিষ্ট থাকলো, অবশিষ্টের 25% ও 20% বিবিধ খরচ করে, মানে 25 আর 20 যোগ করলে কত হয় 45। 45 মানে তোর কাছে কত থাকে 11/20 থাকে, মানে 55 অংশ থাকে, সেটাকে আমি কেটে একবারে 11/20 লিখছি। তারপরে তার সঞ্চয় কত 10,736। ঠিক আছে, এবার এটাকে কাটতে হবে আমাকে জাস্ট। 11 দিয়ে ফার্স্টে কাটো, 11 9 11 99, 7 11 77, 16 দিয়ে যদি কাটি 6 6, 30 আর 3, এটা 16 দিয়ে কেটে যাবে, এটা কত হবে 32,000। দেখো এখানে কি বলেছে, অরিন্দম তার আয়ের 23% বীমা পলিসিতে, 33% খাবারে, 19% শিশুদের শিক্ষা, এবং আচ্ছা সবগুলো যোগ করে বাকিটা, তাহলে 23 এগুলো সব যোগ করো। যোগ করবে কিভাবে, প্রথমে এই তিনগুলো প্রথমে মনে করো সাইডে রাখো, ঠিক আছে, এইখানে 9টাকে সাইডে রাখো, এখানে 6কেও সাইডে রাখো। আচ্ছা, 3 আর 2 5, 5 আর 1 6 আর 1 7, কত হলো 70। ঠিক আছে, এইবার এটার সঙ্গে এইটা ক্যালকুলেট করো, 70, 3 আর 3 6, 6 প্লাস 9 প্লাস 6, 6 12 21, মানে 91, তার মানে 9% হলো ওর অবশিষ্ট। 9/100 সমান সমান 504। তাহলে 9কে যদি আমি কাটি, 5 নং 45, 6 নং 54। আচ্ছা, এবার দেখো উত্তর কি চেয়েছে, যে খাবার ও বীমা পলিসিতে মোট, তাহলে মোট ওর কত আসলো 5600। কিন্তু এবার দেখো খাবার আর বীমা পলিসি, খাবার কত 33 এবং বীমা পলিসি 23, তাহলে 3 3 6, 3 3 6, 3 2 5, আচ্ছা 56 × 56। তাহলে এইটার, আচ্ছা লাস্টে তাহলে কি আসবে, লাস্টে কিন্তু দেখো ইউনিটিটা 6 আসবে, সুতরাং এইটা আমাদের আসবে না, এইটা আমার কিন্তু আসবে না। আচ্ছা, এইবার আমাকে একটা জিনিস বলো, যে এর জায়গায় আমি কি করতে পারি, ডিজিটাল সাম করতে পারি, মানে এখানে 2 আর এখানে 2 আসবে, মানে 4 আসবে এখানে, যার ডিজিটাল সাম 4 হবে সেটাই আমাদের উত্তর। তাহলে এখানে 6 3 9, 2 আর 1 3, এটা আসছে না, এটা ডিজিটাল সাম 3, 6 আর 3 9, 3 আর 1 4, এইটা কিন্তু আমাদের উত্তর। দেখো একটি সংকর ধাতুতে 15% অংশ তামা, 60 কেজি তামা পেতে কত সংকর ধাতুর প্রয়োজন হবে। দেখো 60 কেজি তামা, মানে এই যে 15%, এই 15%-এরই ভ্যালু দেওয়া আছে 60 কেজি। তাহলে এখান থেকে তাহলে 100-এর ভ্যালু কত হবে 400। কোনো কোনো প্রশ্নে এরকম, কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে এরকম প্রশ্ন দেখতে পাবে তোমরা।
আচ্ছা, এটা তোমরা করবে নিজেরা। আচ্ছা, তাজা ফলে 60% জল, শুকনো ফলে 20% জল থাকে। আচ্ছা আচ্ছা, দেখো এর আগের দিন আমি বুঝিয়েছিলাম, বা পার্সেন্টেজের প্লে লিস্টে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কনসেপ্টগুলো তোমরা শিখতে পারবে ধীরে ধীরে। তো সেই কনসেপ্টগুলো দেখলে তোমরা এই কথা আচ্ছা বুঝতে পারবে। তাছাড়া আমি আবার বলে দিচ্ছি, ধরো আঙুর, ঠিক আছে, আঙুরকে ধরো শোকানো হবে রোদে, এটা কি হবে? কিশমিশ হয়ে যাবে, কিশমিশ হয়ে যাবে। তাহলে এর মধ্যে যে রসটা ছিল সেই রসটা বাষ্পীভবনে উড়ে গিয়ে এর যে শ্বাসটা ছিল সেটাই কিন্তু কনস্ট্যান্ট থাকলো, মানে সেটার পরিমাণ যেটুকু ছিল সেটুকুই থাকবে, ঠিক আছে। তাহলে এই যে এবার তাজা ফলকে আমরা কি লিখতে পারি? ফ্রেশ ফ্রুট, সেটাকে এফ দিয়ে আমরা ডিনোট করতে পারি। তাহলে এই ফ্রেশ ফ্রুটের শ্বাস কতটা ছিল? 40% শ্বাস ছিল। তাহলে ফ্রেশ ফ্রুটের 40% সমান সমান ড্রাই ফ্রুটে, তাহলে শুকনো ফলের 20% জল, তাহলে শুকনো ফলের শ্বাস কতটা? 80%, ঠিক আছে। এইটা তুমি অন্য টিচারকে দেখবে যে কত বড় করে করে, এবার আমি করাবো জাস্ট 2 লাইনে তোমার শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, তাহলে ফ্রেশ ফ্রুট বাই ড্রাই ফ্রুট, এটা যদি রেশিও আনি কত হবে? 2/1, 2/1 হবে। এইবারে দেখো 100 কেজি তাজা ফল পেতে, 100 কেজি তাজা ফল পেতে কত পেতে তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? দেখো তাহলে 100 কেজি, 2 এর ভ্যালু দিয়েছে 100, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 50। এই হলো তোর এইটুকুই উত্তর, এইটুকুই আমাদের উত্তর চেয়েছে, বাস। এবার এটা অন্য টিচারকে দেবে, দেখবে যে কত বড় করে করতে পারে। দেখো এটা এই সেম। তাহলে আমরা কি বলেছিলাম যে আমরা যে ফলের যে শ্বাস সেটা সমান আছে, জলটা জাস্ট উড়ে গেছে। তাহলে ফ্রেশ ফ্রুটে 50% জল, তাহলে 50% শ্বাস, ড্রাই ফ্রুটে 90% শ্বাস, তাহলে ফ্রেশ বাই ড্রাই 9/5। এই 9-এর ভ্যালু কত দিয়েছে? 180, তাহলে 5-এর ভ্যালু কত হবে? 100। দেখো 200 লিটার মিশ্রণে 15% জল, বাকি দুধ, কত লিটার দুধ যোগ করতে হবে যাতে, আচ্ছা 15% জল বাকি দুধ, মানে এইটা আমি বলতে পারি যে 85% দুধ, 15% জল, 85% দুধ। এবার দুধ যোগ করতে হবে, তার দুধ যোগ করলে সেইটাতে তো দুধই আছে 100%, আচ্ছা 100% দুধ, কত পার্সেন্ট বানাতে হবে? 87.5। এটা ব্যাপারটা বোঝো যে 15% জল বলেছে, তাহলে আমি সেই জলে দুধ কতটা হবে? 85%, ঠিক আছে। এবার কি বলেছে? দুধ যোগ করতে হবে, তাহলে 100% আমি দুধ যোগ করবো, যা যোগ করবো সম্পূর্ণটাই দুধ, মানে পুরোটাই দুধ আছে। বানাতে হবে কত? 87.5, তাহলে এইটা কত হবে? 12.5, আর এটা 2.5, ঠিক আছে। এটা যদি কাটি কত হবে? 5:1। আচ্ছা এইবারে দেখো 200 লিটার মিশ্রণে 15% জল, তাহলে যেটার মধ্যে দুধ ছিল 85%, সেইটারই ভলিউম 200। তাহলে এই যে এই 5-এর ভলিউম, এই 5-এর ভলিউম কত দেওয়া আছে? 200 দেওয়া আছে। তাহলে এই যে 1-এর যে ভলিউম সেটা কত হবে? 40। তাহলে এই 40টা কি এই 100% দুধটাকে যোগ করলাম, সেইটাই হলো 40। তাহলে কত লিটার দুধ যোগ করতে হবে? 40%। আচ্ছা দেখো, একটি পাত্রে 60 লিটার অ্যাসিড ও জলের দ্রবণ আছে, 80% অ্যাসিড আছে, 60% অ্যাসিড যোগ করতে কত লিটার জল? আচ্ছা 80% থেকে কত পার্সেন্টে যেতে হবে? 60%-এ যেতে হবে। আচ্ছা একটা জিনিস আমি এখানে বুঝিয়ে দিই, আচ্ছা লিখেছি, যখন লিখেছি একটা জিনিস বলে দিই। দেখো এইখানে আমায় দুই ভাবে অঙ্কটা করতে হবে। দেখো 60 লিটার অ্যাসিড ও জলে, যাতে 80% অ্যাসিড আছে, ঠিক আছে, 80% অ্যাসিড আছে,
আবার এটাকে কত যোগ করতে হবে, 60 বানাতে হবে। এবার এখানে যোগ করেছে কে, জল যোগের প্রশ্ন বলেছে, অ্যাসিড তো আর যোগ করা হয়নি, তাহলে আমি এখানে অ্যাসিডের পরিমাণটা নিয়েছি 80% নিয়েছি, এটা 60% নিয়েছি, ঠিক আছে। এখানে আমাকে তাহলে অ্যাসিড যেহেতু যোগ করা হয়নি, অ্যাসিড কত লিখতে হবে, 0 লিখতে হবে। কেউ যদি এটাকে এভাবে এইভাবে করবো, ধরো 80% অ্যাসিড আছে, তাহলে জল কত ছিল, 20%, ঠিক আছে। আবার এটাকে কত পার্সেন্ট, এটাকে করতে হবে, মানে 60% অ্যাসিড যুক্ত দ্রবণ, তাহলে 60% অ্যাসিড যুক্ত দ্রবণে জল কত, 40, ঠিক আছে। এবং কত লিটার জল, তাহলে কত পার্সেন্ট, 100% জল যোগ করতে হবে। এখানে এইটা সলভ করে যা উত্তর আসবে এটাতেও একই উত্তর আসবে। আচ্ছা, এইবারে আর একটা জিনিস বলে দিই, এইখানে তোমরা সবচেয়ে চেষ্টা করবে কোনটায় ছোট হচ্ছে ক্যালকুলেশন, সেইটা তোমরা প্রেফার করবে। এটা দুইভাবেই করা যাবে, এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে। আচ্ছা, আমি এইটাভাবেই করাই, যে এখানে কত হবে, আচ্ছা জিরোগুলোকে কেটে দাও তুমি, ঠিক আছে, যেহেতু রেশিওতে আসবে। এটা 6:2, ঠিক আছে। এইটা হবে 3:1। এবারে যে 3, এই 3-এর ভ্যালু কত দিয়ে রেখেছে, 60, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 20। তো এর থেকে ছোট যদি কেউ করাতে পারে কোনো টিচার ইউটিউবে, তারপরে আমাকে দিন। 50% অ্যাসিড যুক্ত একটা তরল, 6 লিটার তরল, তাহলে কত 50% অ্যাসিড যুক্ত, সেটাকে কততে করতে হবে, 20-তে করতে হবে। কত লিটার, দেখো এখানেও দিয়েছে জল যোগ করতে হবে, জল যেহেতু যোগ করতে হবে, তাহলে এখানে আমি কত লিখতে পারি, 0। তাহলে এই যে এইটাকে কেটে দাও, ঠিক আছে, 2:3। এবার এই যে 2-এর ভ্যালু, এই 2-এর ভ্যালু কত দিয়েছে, 6, তাহলে 3-এর ভ্যালু কত হবে, 9। দেখো মোহন তার বেতনে 14% সঞ্চয় করে, যেখানে সোহান 22% সঞ্চয় করে। যদি উভয় বেতন একই হয় এবং সোহান 1540 টাকা সঞ্চয় করে, মোহনের সঞ্চয় করে, দেখো উভয়ের বেতন একই এবং বেতন, দেখো বেতন বলেছে একই, ঠিক আছে, এবং মোহন তার বেতনে 14%, সোহন তার বেতনের 22% সঞ্চয় করে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো সোহানের ভ্যালু দিয়ে দিয়েছে, যে এই 22-এর ভ্যালু এটা দিয়ে রেখেছে, ঠিক আছে, তাদের বেতন একই। তাহলে এখান থেকে যদি আমি বেতন বার করি, তাহলে আমার বেরিয়ে যাবে মোহনের সঞ্চয় কত, আমি বেরিয়ে যাবে। তাহলে দেখো বেতন এখান থেকে, দেখো 22-এর ভ্যালু, তার মানে এখানে দেওয়া আছে 1540 টাকা, ঠিক আছে। এবার 1540 টাকা বেতন, যেহেতু দুজনের একই, এখান থেকে যদি আমি ডাইরেক্ট 14-এর ভ্যালু বের করে দিই একবারে, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 70। বেতন যেহেতু দুজনের একই, তাহলে এই যে 14%, এর ভ্যালু যা হবে সেটাই মোহনের সঞ্চয়। অর্থাৎ দেখো বলেছে বেতন একই, তাহলে 100-এর ভ্যালু বের করা মানে এর ভ্যালু, এরও বেতন সমান, এরও বেতন সমান, তাহলে 14% আমি ডাইরেক্ট বের করি একবারে, 840 টাকা, সরি 840 বলছি, 980 টাকা, এই 980 টাকা আমাদের উত্তর। বোঝা গেল? দেখো এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে, তার আয় 20% বৃদ্ধি পায়, খরচ 10% বৃদ্ধি পায়। আচ্ছা, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা অ্যালিগেশন সবচেয়ে বেস্ট প্রেফার করি, কারণ দেখো কি বলেছে, যে আয়ের, এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো আমরা ইনকাম, ঠিক আছে। এটা আমি এর আগের দিন, তোমরা ফার্স্ট যে প্লে লিস্ট পাবে, প্লে লিস্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, ফার্স্ট লিঙ্ক থাকবে, এবং সেখান থেকে আমি যে কনসেপ্টগুলো বুঝিয়েছি পার্সেন্টেজ, সেখানে তোমরা দেখতে পাবে। এখানে আমরা ইনকামটাকে রাখবো, এইখানে আমরা রাখবো এক্সপেন্ডিচার, অর্থাৎ এখানে রাখবো খরচটা, এখানে রাখবো আয়, এবং এখানে রাখবো সেভিংস, ঠিক আছে, অর্থাৎ যে সঞ্চয়টা। তাহলে এক্সপেন্ডিচার অর্থাৎ আয় কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 20%, এখানে আমরা আয় রাখলাম। আচ্ছা, এখানে বৃদ্ধি পায়, ওই জন্য প্লাস দিলাম, ঠিক আছে। আবার খরচ 10% বৃদ্ধি পায়, এখানে প্লাস দিলাম। কত খরচ করে, 75% খরচ করে, তার মানে বাকিটা সেভ করে ভাই। তাহলে এটা কত হবে, 3:1। আমাকে বার করতে হবে কোনটা, এইটা যদি বার করতে হয়, তাহলে এক্স ইকুয়ালটা আমি কি লিখতে পারি, এই 20, মানে এক্স
ঠিক আছে, এইটা এক্স প্লাস আছে, আমি আগে একদম ডাইরেক্ট লিখছি এক্স প্লাস 30। ঠিক আছে, এই অর্থাৎ আমাদেরকে যেটা ক্ষেত্রে হয়, এই যে এই কোণ এই দুটো গুণ হয়, এই দুটো গুণ হয়, সমান সমান এইটা গুণন এই দুটোর যোগফল, মানে 20 ব্র্যাকেটে 3+1 মানে 20 × 4। ঠিক আছে, এই যে 3+1 এই দুটো যোগ হয়ে এখানে 4 লিখলাম। এইবারে এখানে কি লিখবো, যে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে 50। হ্যাঁ, এবার এটাকে একটু 100 ধরে করতে পারে, একটু বড় হবে। ঠিক আছে, দেখো 100 ধরে যদি আমি করি এটাকে, ঠিক আছে, পরে লিখতে হবে আমার ইনকাম হবে 120। এবার এইখানে যা ছিল, এইখানে কত ছিল, এইখানে ছিল হলো 75 টাকা আর 25 টাকা, এটা এক্সপেন্ডিচার, এটা সেভিংস। উত্তর দেখা একই আসবে। এবার কি বলেছে, তার আয় 20% বৃদ্ধি হয়, আয় বাড়ালাম। খরচ 10% বৃদ্ধি, খরচ 10% বৃদ্ধি মানে এটা 82.5 হয়। তাহলে 120 থেকে 82.5 মানে কত, 37.5। ঠিক আছে, এইবার এই দুজনের বিয়োগফল বাই এটা করে দাও, এটা বিয়োগফল করলে হবে 12.5। এবার বলেছে আগের সেভিংস কত ছিল 25, তাহলে এই দুটোর যদি 12.5 ভাগ 25, 1/2, 1/2 × 100 মানে 50%। এই হলো আমাদের উত্তর। তো এইভাবে করতে পারে, কিন্তু সোজা হলো আমাদের এই যে অ্যালিগেশন প্রসেস। আচ্ছা, এখানে তো অনুপাত দিয়েই দিয়েছে, তাহলে এটা আরো সোজা হয়ে গেল, 3 খরচ আর সঞ্চয়ের অনুপাত। ঠিক আছে, আচ্ছা, আয় বৃদ্ধি পাওয়ার অনুপাত এটা হলো 20, খরচ বৃদ্ধি পায় 10। এইবার এটাকে তোমরা কমেন্ট করো, এটা ধরে নিলাম এক্স, কমেন্ট করো। দেখো, মোহনের খরচ ও সঞ্চয়ের অনুপাত দিয়ে দিয়েছে, কত দিয়েছে 5:1। এক্সপেন্ডিচার, যদি তার বেতন, আচ্ছা ইনকাম আমি কি বলেছিলাম এইখানে লিখতে, চিহ্ন থাকলে চিহ্ন সহ দেবে, বৃদ্ধি পায় বলেছে। এইবার তার সঞ্চয় 15% বৃদ্ধি পায়। আচ্ছা, যদি বলতে এখানে কমে যায় তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস লিখতাম, তাহলে তার খরচ এইখানে আমাদের বের করতে হবে। তো দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি, 5x প্লাস 15 ইকুয়াল টু 150। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 27। দুটি সংখ্যার অনুপাত কি দিয়েছে, 5:7। যদি উভয় সংখ্যাকে 8 বৃদ্ধি করা হয়, নতুন অনুপাত 7:9 হয়ে যায়, তাহলে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো, পুরাতন সংখ্যা নির্ণয় করো, নতুন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা দেখো, এদের দুজনের গ্যাপ কত ছিল, 5:7। এবারে এদের দুজনের গ্যাপ কত, 2। এদের দুজনেরও গ্যাপ আছে হলো 2। ঠিক আছে, হলো। এইবার তার মানে এই 8 বৃদ্ধি করে তেমন কিছু চেঞ্জ হয়নি, তাহলে যারা দেখো এই যে 5 আর 7-এর গ্যাপ কত, এই 5 আর এই 7-এর গ্যাপ কত, 2। তাহলে কত বৃদ্ধি করা হয়েছে, 8 বৃদ্ধি করা হয়েছে। তাহলে 2 এর ভ্যালু আমরা কত বলতে পারি, 8 বলতে পারি। তাহলে 2 এর ভ্যালু যদি 8 হয়, তাহলে 1 এর ভ্যালু 4, তাহলে আগের ভ্যালু কত ছিল, 20 আর 28। 20 আর 28, তাহলে আগের দুটি সংখ্যার তাহলে যোগফল কত হবে, যে 48। আগের সংখ্যা 20 আর 28, মানে বোঝো 2 20 আর 28, তাহলে দুটোর সঙ্গে 8 যোগ করে হয়েছে, তাহলে 20-র সঙ্গে 8 যোগ করে 28, 28-এর সঙ্গে 8 যোগ করে 36। এই হলো আমাদের উত্তর। দেখো, এটাও খুব সোজা। একজন কোম্পানি তার বিক্রয় কর্মচারীকে মোট বিক্রয়ের উপর 12% কমিশন দেয়, 15,000-এর উপর বিক্রয়ের উপরে 1% বোনাস দেয়। আচ্ছা, বিক্রয় কর্মী মোট বিক্রয় থেকে তার কমিশন বাদ দিয়ে এত টাকা জমা করে। আচ্ছা, এবার আমাকে তাহলে মোট ও বিক্রয় নির্ণয় করো। ঠিক আছে, দেখো, ও আমি ধরলাম যে ও যদি মোট বিক্রয়ের উপর 12% কমিশন এবং 15,000-এর উপরে বিক্রয়ের উপরে 1% বোনাস দেয়। ঠিক আছে,
তাহলে ও পেয়েছে কত, এই যে 15,000, অর্থাৎ এই যে 15,000 এর উপরে পাবে হলো 12%, ঠিক আছে। তারপরে যেটাই বিক্রি হোক, তারপরে ধরো একটা একটা অ্যামাউন্ট বিক্রি হলো, এই অ্যামাউন্ট, তার উপরে 13% পাবে, ঠিক আছে। তাহলে এই যে ভ্যালুটা জমা করেছে, এই ভ্যালুটা কি, এই ভ্যালু থেকে এই যে ভ্যালুটা জমা করেছে এটা কি অ্যাকচুয়াল কি, এখানে দুটো অ্যামাউন্ট আছে, মানে প্রথম যে 15,000, এই যে 15,000, তার 15,000-এর উপর কত পার্সেন্ট, এর উপরে 12% পায়, মানে 1800 টাকা ও নিজের কেটে নেয়, ঠিক আছে। 1800 টাকা কেটে নেয়, প্রথমবার 1800 টাকা কেটে নেয়। তারপরে যে অংশটা থাকলো, মানে তারপরে যত টাকায় বিক্রি করবো তার উপরে কত পার্সেন্ট, 13% কাটবে। তাহলে এখানে বলেছে যে, তাহলে প্রথম অবস্থায় কি বললাম যে এইখানে 12% মানে ও কত টাকা কাটছে, 1800 টাকা কেটে নিচ্ছে। আচ্ছা এক মিনিট একটু দাঁড়াও, আমি একটা জিনিস, অঙ্কটা ঠিক আছে কিনা একটু দেখুন। ঠিকই আছে। দেখো, 52,350 ও জমা করে মোট বিক্রয়, আছে। ও কি বলেছে যে এই যে 15,000-এর উপরে 12%, ঠিক আছে, এই ভ্যালুটা এখানে দেওয়া আছে, হ্যাঁ। এইবারে এখানে 52,350 জমা করলো, মানে কি এখানে এই 13%-এর ভ্যালু আছে এবং 12%-এর ভ্যালুটাকেও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। হুম। এবারে এইখানে তাহলে আমাকে বের করতে হবে এইখানেও কত অ্যামাউন্ট বিক্রি করলো যদি এখানে 13% কমিশন পেয়ে থাকে। আচ্ছা ধরো এই যে এ অ্যামাউন্ট, এই এ অ্যামাউন্টের উপরে 15,000 বিয়োগ করলাম, ঠিক আছে। এই এ অ্যামাউন্টের থেকে 15,000 বিয়োগ করে যে 13% থাকবে, মানে 87%, তাহলে এইটা যদি আমি ওইভাবে করি যে 52, সরি 52,350 প্লাস 1800 করে দিই যদি, না না না, এই কোনো একটা গন্ড, আচ্ছা দাঁড়াও তো আমি আরেকবার চেক করে নিই অঙ্কটাকে, একটু দাঁড়াও, একটু হোল্ড করে দিচ্ছি। দেখেন এটা প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন এসেছিল এটা।
অঙ্ক ঠিকই আছে। দাঁড়াও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে মানে অনেক কোন সালের কোশ্চেন ছিল ওইটাও মনে রাখতে হয়। দুটো তিনটে সালের কোশ্চেন খোঁজার পরে পাওয়া গেল। ঠিকই আছে এটা। দেখো, আমি তোমাদের স্মার্ট অ্যাপ্রোচ বলি, এক্স ধরে তোমাদের অনেক কঠিন হবে। দেখো এইখানে কি বলেছে, নাম্বার লাইন দিয়ে করে এটা, এটা কি বলেছে 15,000, ঠিক আছে। এর উপরে কত, এর উপরে 12%। এবার এটা কি বলেছে যে বাকি যেটা বিক্রয় করবে, ধরো এর উপরে 13% বিক্রয় করে, 1% বোনাস মানে 13%, ঠিক আছে। এবারও কত কমিশন জমা করে, এত টাকা জমা করে। আচ্ছা একটা জিনিস বোঝো, যে এইটাকেও যদি আমি 13% বানাতে চাই, তাহলে এর সঙ্গে এর থেকে যদি, অর্থাৎ এত টাকা জমা করে, তাহলে কোম্পানিতে যতটা জমা করে, আমি ধরে নিলাম ওর টোটাল কমিশন যদি 13% হয়, তাহলে এইখান থেকে আরো 1% ও নিজে পাবে। মানে এই টাকার থেকে, মানে এই টাকা থেকে আরো কমবে, মানে 52,200 টাকা হবে এখানে, ঠিক আছে। ব্যাপারটা বোঝো, মানে 12% কমিশন 15,000-এর পরে, তারপরে যে অ্যামাউন্ট বিক্রি করে তার উপরে 13%। তাহলে এই 12%টাকে যদি আমাকে 13% বানাতে হয়, তাহলে কোম্পানিতে যত টাকা জমা করে, অর্থাৎ এই 15,000 থেকে যদি আরো 150 সরিয়ে নিই, তাহলে টোটালের উপর 13% হয়ে যাবে। তাহলে এখানে যে জমা করে সেখান থেকেই 150 বিয়োগ হবে, তাহলে এইটার ভ্যালু কত হবে, 87। মোট বিক্রয় ইন্টু 100। এইভাবে এটা করতে হবে স্মার্ট অ্যাপ্রোচ। মানে এক্স ধরে আমি করাতে চাইলাম, কিন্তু এক্স ধরে অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা বড় হবে, তখন মেকআপ করা যাবে না। তাহলে এটা 6 হয়ে যাবে, আর এটা 60,000। এই হলো উত্তর। দেখো এটাও তাই তোমাদের, যে একজন কোম্পানি তার বিক্রয় কর্মীকে মোট বিক্রয়ের উপর 10% কমিশন, 10,000-এর উপরে 22.5% বোনাস দেয়, মোট বিক্রয়। আচ্ছা দেখো, 10% মোট বিক্রয়ের উপরে 10% কমিশন 10,000-এর, এবং বাকির উপরে, মানে এখানে কি দেয় 10%, এবং এখানে 12.5%। তাহলে এদের দুজনের গ্যাপ কত হচ্ছে, 2.5%। অর্থাৎ আমি যদি মনে করি যে এই টোটালটাকেই 12.5 বানাবো, তাহলে এখান থেকে আমাকে, অর্থাৎ 10,000-এর যে এই 2.5%, এই 2.5%টাকে আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে। তাই 10,000-এর যদি 2.5% আমি বিয়োগ করি, মানে 250-কে আমি যদি বিয়োগ করি, তাহলে এটা কত হবে, 2675, 2625 টাকা। এবার এটা কত ভ্যালু বলেছে, এটা হলো 12.5 ভ্যালু। তাহলে আমাকে এখানে কত বার করতে হবে, 100 ভ্যালু। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 40। আচ্ছা 2.5 যোগ করলাম 25, হ্যাঁ। আবার 5 দিয়ে কাটলে 5 5 আর 25, হয়তো 5 কাটলে 5 2 10, 25। এটা 22,000 হবে, হ্যাঁ এটা 25 না, এটা 22,000 হবে। দেখো একজন কোম্পানি 5.5% কমিশন দেয় টু দ্য সেলসম্যান ফর দ্য টোটাল সেলস এন্ড 0, আচ্ছা 5.5% কমিশন দেয় 10,000-এর উপরে, এই যে সেছাড়া 10,000-এর উপরে বিক্রয়ের উপরে 0.5% বোনাস দেয় বিক্রয় কমে মোট আয়। আচ্ছা দেখো এইখানে কি বলেছে, যে 10,000 পর্যন্ত যা ছিল, কত দেয়, 5.5%। তারপরে যেটা বিক্রয় হয় তার উপরে কত দেয়, 6%। তাহলে এইবার আমাকে একটা জিনিস বলো, যে এইটাকে যদি আমাকে 6 বানাতে হয়, তাহলে কি করতে হবে, এইখান থেকে আমাকে কিছু বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে, এই যে এইখানের যে 0.5%, এর 0.5% যদি এর এক্সট্রা আয় হয়, তাহলে এখান থেকে ওইটার
বিয়োগ যাবে, তাহলে এখান থেকে 0.5% এক্সট্রা আয় করলে কত হবে? 50 টাকা আরো এক্সট্রা আয় হবে। তাহলে 50 টাকা আরো এক্সট্রা আয় হলে কত হবে? 1940 হবে এখানে। তাহলে এই 1940-এর ভ্যালু কত দেওয়া আছে? 6। 5.5% কমিশন তার এবং 10,000-এর উপরে 0.5% বোনাস, মানে 6%। তো ঠিকই আছে গো, একটু দাঁড়াও, আমাকে চেক করে নিতে হবে, কোনো ডেটাও ভুল থাকতে পারে আমাদের। একটু হোল্ড করো, আমাকে চেক করে নিতে দাও অঙ্কটা। আচ্ছা, অঙ্কটা ঠিক আছে, একটু দাঁড়া 1 মিনিট। আমি এর আগেটা কি করলাম? ও হো 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 হো, আমাদের মনে হচ্ছে একটা জিনিস মিসিং হয়ে গেছে এখানে। একটু দাঁড়া, আমরা তাড়াতাড়ি করছি দেখে হঠাৎ করে আমাদের অঙ্কটা ভুল হয়ে গেছে একটু। দেখো, এখানে আমাদের কি ভুল হয়েছে আমি বলছি। এখানে আমাদের একটু বুঝতে ভুল হয়েছে। 10,000, ঠিক আছে। এখানেও কি বলেছে? 10% কমিশন দেয়। এবং এখানে আমি ভাবছি এখানে 2%, আমি একটু উল্টা ভেবে নিয়েছি এখানে। আচ্ছা, এখানে ধরো এটার উপরে মানে 12.5% দেয়, ঠিক আছে। আমি 12.5% লিখেছি, কিন্তু ক্যালকুলেশন করার সময় আমি উল্টো করেছি। আচ্ছা, এখানে, আচ্ছা আমি যদি ধরি এই টোটালটাই 12.5% পায়, তাহলে ও কমিশন কিন্তু এক্সট্রা পাবে। অর্থাৎ এখানে 10 পাচ্ছে, আমি যদি ধরি এই টোটালটাতেই যদি 12.5%, অর্থাৎ এইখানে যদি আমি ধরে নিই এইটাতেও আমি 12.5% পাই, তাহলে ও এই 10,000-এর উপরে কত পেত? ওই 100 না, ওখানে কত পেত? 250 টাকা পেত। 250 টাকা আরো এক্সট্রা পেত। তাহলে এইটার সঙ্গে আরো 250 যোগ হলে কত হতো? 3125 টাকা। বুঝতে পেরেছো? এইটা আমাদের গন্ডগোল হয়েছে, আমরা এখান থেকে মানে কম ধরে নিয়ে বিয়োগ করে ফেলছিলাম, ঠিক আছে। 3125, এবার এটা কত ভ্যালু দিয়েছে? 12.5। তাহলে আমাকে বের করতে হবে কত? 100। এইটা তাহলে কত হবে? 25,000। আমাদের এইটাতে গন্ডগোল হয়েছিল, ঠিক আছে। এইবার দেখো আমাদের কোথায় গন্ডগোল হয়েছিল, বুঝতে পারলে তো? এইটা গন্ডগোল, এই একটা ডেটা পরীক্ষায় এরকম মানে এক্সাম প্রেসারে আমাদের সাধারণত এরকম ভুল হয়। এটা সবারই হয়, শুধু আমার একার না। এক্সাম প্রেসারটাকে ওই জন্য হ্যান্ডেল করাটা খুব ইম্পর্টেন্ট। মানে এবং পরীক্ষায় তোমাকে এই সমস্ত সিলি মিস্টেক করলে তখনই মাথায় গন্ডগোল হয়ে যায়। আর একবার যদি মাথা হ্যাম্পার হয়ে যায়, পরীক্ষায় সমস্ত কিছু ভুল হবে। দেখো, এবার এইখানে কি বলেছে যে প্রথমে হলো 10,000, এটাকে আমি 10K দিয়ে দেখছি, ঠিক আছে। আর তারপরে যেটা হয় তার উপরে, আচ্ছা প্রথমে কত দিল? 5.5%, তারপরে 6%। আচ্ছা, এইবার আমাকে একটা জিনিস বলো, যে ওর যদি এখানেও আরো 0.5% এক্সট্রা কামাই হতো, তাহলে ওর 6% হতো। তাহলে এই 10,000-এর উপর আরো যদি 0.5% হয়, তাহলে কত হয়? 50 টাকা। তাহলে এটা কত হয়ে যাবে? মানে +50 হলে তাহলে মানে এটা 6%-এর সমান সমান হবে, ঠিক আছে। এইবারে তাহলে আমি কি লিখতে পারি যে 1990-এর সঙ্গে আরো 50 যোগ করলে কত হবে? 2040।
বাই 6 ইন্টু 100, আর এটা কাটলে কত হবে? 318, 318, 2 4 4 6 24, 340। দেখো, একটি ঘরে দুই ধরনের প্রাণী আছে, কিছু বেড়াল ও কিছু কুকুর। প্রতিটি বেড়াল 7টি বিস্কুট খায় এবং প্রতিটি কুকুর 9টি বিস্কুট খায়। যদি 45টি প্রাণী 355টি বিস্কুট খায়, তাহলে বেড়াল ও কুকুরের সংখ্যা নির্ণয় করো। খুব সোজা। দেখো, প্রত্যেকে অন্তত কটা বিস্কুট খাচ্ছে? 7টা বিস্কুট খাচ্ছে। 7টা বিস্কুট কিন্তু সবাই খাচ্ছে, ঠিক আছে? তাহলে 45-এর সঙ্গে যদি আমি 7 গুণ করি, তাহলে আমি টোটাল মানে 7টা বিস্কুট ধরে মানে কমন কটা আছে? 7টা বিস্কুট প্রত্যেকেই খাচ্ছে। তাহলে বাকি যে এক্সট্রা বিস্কুট আসবে সেটা এই যে 9টা বিস্কুট খায় তার জন্য আসবে, তাই তো? যে এই যে 9টা বিস্কুট খায় তার জন্য আসবে। এবং কুকুরের পা কটা? 4টা। সরি, পায়ের গল্প বলছিলাম। তাহলে এবার তারপরে যে সংখ্যাটা আসবে সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। মানে দুটো বিস্কুট যেহেতু এক্সট্রা আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমার উত্তর বেরিয়ে আসবে। মানে বোঝাই যে 45টা প্রাণী, বেড়াল 7টা বিস্কুট খায় এবং কুকুর 9টা বিস্কুট খায়। এটা 2 পদ্ধতিতে করা যাবে, আমি দুটোই দেখাবো। অ্যালিগেশনও করা যাবে, অন্যভাবেও করা যাবে। আচ্ছা, আমি এবার বলে নিই যে প্রত্যেকে অন্তত 7টা বিস্কুট খায়। তাহলে প্রত্যেকে যদি 7টা বিস্কুট খায়, তাহলে টোটাল কত? 315টা বিস্কুট লাগে। মানে এটা কি? 45 ইন্টু 7, 315টা বিস্কুট লাগে। এইবার 315টা বিস্কুট যদি লাগে, তাহলে টোটালে যে কটা বিস্কুট দেওয়া আছে? 355। তাহলে এক্সট্রা কটা আছে? 40টা। এবার এইখানে কটা আমি এক্সট্রা দেখতে পাচ্ছি? 7 আর 9, 2টা। তাহলে কুকুর কটা আছে? এটা হলো 20টা, হলো কুকুর, মানে এটা ডগ। তাহলে এবার টোটাল পানি কত বলছিল? 45টা। তাহলে কুকুর কটা হবে? 20টা। বেড়াল ও কুকুরের সংখ্যা দেখো, কুকুর 20টা। তাহলে এইটা দেখে অনেকে ভুল করতে পারে, প্রথমত এইটা হবে না। এবার এইটার মধ্যে গন্ডগোল, অনেকে 20 এসে দেখে এইটা দিয়ে দেবে, কিন্তু এইটা হবে না। প্রথমে দিয়েছে বেড়াল, তাহলে বেড়াল আসবে হলো 25টা, কুকুর হলো 20টা। এইটা হলো আমাদের উত্তর। এবার এটা অ্যালিগেশনের মাধ্যমেও করা যাবে। দেখো, অ্যালিগেশনের মাধ্যমে কিভাবে করবো এটাকে দেখো। আচ্ছা দেখো, এখানে কি বলেছে? যে 355টা বিস্কুট 2 জন মিলে খায়। আমি যদি ধরে নেই যে সবই বেড়াল ছিল, তাহলে কটা বিস্কুট লাগতো? 315টা, মানে 45টা, কারণ বেড়াল বলেছে। আবার যদি ধরি সবই কুকুর, তাহলে কটা বিস্কুট লাগতো? 405টা। এইবার এখান থেকে রেশিও বেরিয়ে যাবে আমাদের। এটা বাড়াবে 50 আর এটা বাড়াবে হলো 0.40। তাহলে 5:4 বেরোবে, ঠিক আছে? এইবারে দেখো কি বলেছে যে 45টা প্রাণী, তাহলে এর ভ্যালু হবে 25, এর ভ্যালু হবে 20। এই উত্তর, এই তো বেরিয়ে গেছে। এই 2 ভাবে এটাকে করা যায়। দেখো, এইটা এর আগের মতোই অ্যালিগেশনও করতে পারবে তোমরা, এক্সট্রা এমনি ভাবেও করতে পারো লজিক্যালি। দেখো, মাথা গণনা করা হয় 220টা। এবার কি আছে? খরগোশ ও পায়রা। তাহলে প্রত্যেকের মধ্যে কমন কটা আছে? 220টার মধ্যে প্রত্যেকের 2টো করে পা অন্তত আছে। তাহলে 440টা পা কিন্তু সবার আছে। তাহলে এই যে 440টা পা, এই 440টা যদি এর থেকে বিয়োগ দিয়ে দিই, তাহলে কটা আছে? 380টা, ঠিক আছে? এই 380টার কার জন্য এক্সট্রা আসছে? এই খরগোশের 2টো যে পা এক্সট্রা, তার জন্য। তাহলে খরগোশ কটা আছে? 190টা খরগোশ। এইবারে টোটাল কয়টা বলেছিল? 220টা। এই 220টা যদি টোটাল থাকে, তাহলে পায়রা কটা? 30টা। তো স্টুডেন্টস, আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়েছে, তোমরা জানোই। এবং এটা তো পেইড ব্যাচ। আর ফ্রি যে ব্যাচ চলছে সেটা ইউটিউবে আমাদের চলবে ফ্রি।
তো ইউটিউবের থ্রু দিয়ে তোমরা সমস্ত এই পরীক্ষারই কিন্তু ক্লাস তোমরা এখানে এই থ্রু দিয়েই পাবে। ইউটিউবের থ্রু দিয়ে কমপ্লিট করলে তোমাদের নো ডাউট অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে, নো ডাউট। এবং যারা স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাও, বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, পঞ্চায়েতকে টার্গেট করে তাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে। এবং যারা ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ করতে চাও তারাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিয়ে রেখেছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো স্টুডেন্টস, আজকের মতো এই পর্যন্ত। পার্সেন্টেজ কিন্তু আমাদের কমপ্লিট হলো। তোমরা যদি পার্সেন্টেজের উপর আর একটা সেশন চাও, আমি জাস্ট কোশ্চেনের উপরে রিসেন্ট যে রেলওয়ে বা অন্যতে যেসব কোশ্চেন এসছে, এটাও পিওয়াইকিউ, তো সেগুলোর ব্যাপারে যদি কোশ্চেন চাও তোমরা বলতে পারো, আমি সেই কোশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করবো। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে।